নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আর্চি করে অভাগিনীর ধর্ষণ ও খুনের কিনারা এখনো হলো না। ৩ সপ্তাহ পার হয়ে গেছে। ৫ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি। মানুষের ক্ষোভের পারদ চড়ছে। অভাগিনীর ধর্ষণ ও খুনের পর রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির বিষয়টাও সামনে চলে আসছে। বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে চিকিৎসক সমাজের একটা বড় অংশ স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে সরব হচ্ছেন। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে। ২রা সেপ্টেম্বর জুনিয়র ডাক্তাররা সিপি বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযান করবে। ৩ তারিখে নাকি সারা বাংলা জুড়ে কর্মবিরতি করতে পারেন চিকিৎসকেরা। এই প্রেক্ষিতে উত্তরবঙ্গ লবির কথা বারবার করে সামনে চলে আসছে যে এই উত্তরবঙ্গ লবির কিছু প্রভাবশালী চিকিৎসক আসলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে বকলমে নিয়ন্ত্রণ করেন। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা থাকতে পারেন, স্বাস্থ্য সচিব থাকতে পারেন, তারা আসলে উত্তরবঙ্গ লবির হাতের পুতুল ছাড়া কিছু নন। এই অভিযোগ উঠছে। বিভিন্ন মেডিকেল কলেজ এবং হসপিটালে উত্তরবঙ্গ লবির ঘনিষ্ঠ চিকিৎসকরা দাপাদাপি করছেন, অভিযোগ উঠছে। সমস্ত আইন কানুন শৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাচ্ছেন উত্তরবঙ্গ লবির ঘনিষ্ঠ চিকিৎসকেরা। তাদের মধ্যে নাম উঠছে বর্ধমান মেডিকেল কলেজের আরএমও ছিলেন, এখন এসএসকেএম এ পোস্ট গ্রাজুয়েট পড়ছেন অভিক দে। আছেন ডক্টর বিরূপাক্ষ বলে একজনের নাম। এরা সবাই উত্তরবঙ্গ লবির ঘনিষ্ঠ বলে অভিযোগ। হালে নাম উঠেছে মুস্তাফিজুর বলে এক চিকিৎসকের। সে ৩ বছর আগে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে পাশ করে গেছে। সেখানকার পড়ুয়া জুনিয়র ডাক্তার অধ্যাপক চিকিৎসকরা তার বিরুদ্ধে মুখ খুলেছেন যে বাচ্চা বাচ্চা মেয়ে মহিলা চিকিৎসক তাদেরকে মুস্তাফিজুর এবং তার দলবল আইটেম সঙ্গের সঙ্গে নাচ করতে বাধ্য করত। তারা নাকি নেশা করত। মুস্তাফিজুর ৩ বছর আগে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে পাশ করে বেরিয়ে যাওয়ার পর তার নাকি হোস্টেলে একটা ঘর রাখা আছে। এসব বিবিধ অভিযোগ উঠছে। সিবিআই তদন্ত করছে। সিবিআই বলছে যে বয়ানে অসঙ্গতি, তথ্য প্রমাণ লোপাট করার আশঙ্কা প্রকাশ করেছেন দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা। স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির তদন্তে ইসিআইআর দাখিল করে ইডি স্বতঃপ্রণোদিতভাবে নামবে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইএমএ ব্যবস্থা নিয়েছে। অর্থোপেডিক অ্যাসোসিয়েশন তার সদস্য পদ বাতিল করেছে। তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি উঠছে। স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে কেন সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেপ্তার করছে না সেই প্রসঙ্গ তুলছেন। বাতাসে ভাসছে জনৈক ডক্টর দাসের নাম, যিনি উত্তরবঙ্গে পড়াশোনা করেছেন, সম্ভবত ৭৭ সালে সেখান থেকে পাশ করেন। তিনি কোনো সরকারি স্বাস্থ্য পরিষেবা সঙ্গে যুক্ত না থাকলেও সর্বোচ্চ প্রভাবশালীর সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে তিনি নাকি সব কলকাঠি নাড়েন। এই অভিযোগ বারে বারে সামনে আসছে। তাহলে উত্তরবঙ্গ লবিটা কি? কারা এর সঙ্গে যুক্ত? কিভাবেই বা এই শব্দবন্ধটা চিকিৎসক মহলে কারেন্সি পেল?
তারা কি সত্যি আসল শক্তি? তাদের অঙ্গুলি হেলনই কি চালিত হয় স্বাস্থ্য ভবন? এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে। দেখুন, উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে বিভিন্ন চিকিৎসক পড়ুয়া ক্ষোভে ফেটে পড়ছেন। সরকারি মেডিকেল কলেজ হসপিটালে পোস্টারিং হয়েছে উত্তরবঙ্গ লবির ওই একচেটিয়ার দাপট মানব না ইত্যাদি বলে। স্বাস্থ্য ভবন দুর্নীতির আঁতুর ঘর। এই দুর্নীতির সঙ্গেও উত্তরবঙ্গ লবির চিকিৎসকরা যুক্ত বলে চিকিৎসক মহল থেকেই অভিযোগ উঠছে। স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে সওয়াল করেছেন। হতবাগিনীর ধর্ষণ ও মৃত্যুর পর স্বাস্থ্যক্ষেত্রের এই কি বলবো মাৎসন্যায় কার্যত বেআপ্রু হয়ে গেছে। আমি চেষ্টা করেছিলাম সাংবাদিক হিসাবে, এটা আমার দায়িত্ব, যে উত্তরবঙ্গ লবির কোন চিকিৎসকের সঙ্গে কথা বলে তাদের বক্তব্যটা শোনার। কথা বলেছিলাম উত্তরবঙ্গে কর্মরত ছিলেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের এখন সহসভাপতি আই সার্জন ডাক্তার সুশান্ত কুমার রায়ের সঙ্গে। তিনি 1980 সালে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে পাশ করেন। যে এসপি দাসের কথা বলা হচ্ছে তিনি এসপি দাসের ঘনিষ্ঠ। তিনি নাকি একটি নার্সিং হোম চালান, যদিও ডক্টর রায় বলেছেন সুশান্ত কুমার রায় নামে আর একজন ডাক্তার আছেন উত্তরবঙ্গে, জনপ্রিয় ডাক্তার। তার একটা শিলিগুড়িতে ওই নার্সিং হোম ডায়াগনস্টিক সেন্টার আছে, তিনি জলপাইগুড়িতে বোধহয় একটা ইউনিট খুলছেন। সেই ডক্টর সুশান্ত রায়ের সঙ্গে অনেকেই তাকে গুলিয়ে ফেলেন। অনেকগুলো প্রশ্ন করেছিলাম তাকে, তার মতো করে তিনি জবাব দিয়েছেন। আপনারা বিচার করবেন আমার প্রশ্ন, তার জবাব কি আদৌ আপনাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে? তিনি কি কিছু ঢাকা দেবার চেষ্টা করছেন? তিনি কি সত্যিই প্রভাবশালী, নাকি চিকিৎসক মহলে তাদের বিরোধীরা তাদের বদনাম করছে? এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন ডাক্তার সুশান্ত কুমার রায়। তিনি উত্তরবঙ্গ লবির নাম্বার 2 বলে অনেকে বলেন, অনেকে দাবি করেন, অনেকে অভিযোগ করেন। দূরাভাষে তার সঙ্গে কথা বলেছিলাম। তার আগে বলি যে খবরটা আমাকে খুব বিচলিত করলো। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে কদর্য ভাষায় কিছু লোক হুমকি দিচ্ছে। কেন? তিনি তার দায়িত্ব পালন করছেন, তাকে হুমকি দেওয়া হচ্ছে কেন? এটা কি আমাদের সংস্কৃতি? উনিও মাতৃশক্তির অংশ। যারা এই অপকর্ম করছেন তারা কিন্তু অপরাধ করছেন। জনগণের আন্দোলনকে নষ্ট করে দেওয়ার কোনো চক্রান্ত নয় তো। আমরা বিচার চাই, এবং মেঘের আড়ালে কেউ বা কারা যদি লুকিয়ে থাকেন, যারা স্বাস্থ্যক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগগুলো উঠছে সেই দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদেরকে জনসমক্ষে তাদের পরিচয় আনতে হবে এবং দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এই দাবি সিবিআই এর কাছে, তারপরে যদি ইডি নামে তাদের কাছে। রাজনৈতিক দলগুলো তাদের মতো আন্দোলন করছে, তারা করছে, ঠিক আছে, কিন্তু এই আন্দোলনটা মূলত সাধারণ মানুষের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ এখন রাজপথে আছড়ে পড়ছে। এই আন্দোলন মোকাবিলা করার অভিজ্ঞতা রাজ্যের বর্তমান শাসক দলের নেই।
জনগণের এই স্বতঃস্ফূর্ত আন্দোলনকে নষ্ট করে দেওয়ার জন্য ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে হুমকি দেওয়ার চেষ্টা কেউ করছেন না তো? যাতে নজর ঘুরে যায়, যাতে জনগণের আন্দোলনকে কালিমালিপ্ত করা যায়। যেই করে থাকুন বা যারাই করে থাকুন, তারা অপরাধ করেছেন। ডিসি সেন্ট্রাল ইন্দিরা দেবী তিনি তার কাজ করছেন, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে যা বলার তা তিনি বলছেন। তার বক্তব্যের মধ্যে কতটা সত্য কতটা জল সেগুলো আপনারা বিচার করবেন, কিন্তু তার মানে এই নয় যে তাকে কুৎসিত ভাষায় হুমকি দিতে হবে। এবার শুনুন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট আই সার্জন ডক্টর সুশান্ত কুমার রায়ের সঙ্গে আমার কথোপকথন, যিনি উত্তরবঙ্গ লবির একজন স্তম্ভ বলে অভিযোগ করেন চিকিৎসকদের একটা বড় অংশ। শুনে নিন কি বললেন আমার সঙ্গে কথোপকথনের সময় ডাক্তার সুশান্ত কুমার রায়। ডক্টর রায়, দেখুন, যেটা আজকের দিনে সব থেকে মর্মান্তিক এবং একই সঙ্গে হৃদয় বিদারক আর্জি করের ওই অভাগিনীর খুন ও ধর্ষণ, এবং তার প্রতিবাদে রাজ্য জুড়ে সমস্ত মানুষ আন্দোলনে নেমেছেন, দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। তারপরে অনেকে বলছেন যে এই তদন্ত করতে করতে কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে, দুর্নীতির অভিযোগ আসবে, এবং বারে বারে উত্তরবঙ্গ লবি তারাই হচ্ছে স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার মূল নিয়ন্ত্রক, এবং সেই উত্তরবঙ্গ লবির অন্যতম কুশীলব আপনি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমি জানি না এগুলো কোথা থেকে উঠছে, মানে সেই উত্তরবঙ্গ লবির কথা বলতে গেলে তো একটাই কথা বলতে হয় যে এরকম কোনো লবি অ্যাটলিস্ট আমার তো জানা নেই। কারণ উত্তরবঙ্গ লবি বলতে আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, বলেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে যারা পাস করে তারা। তাই আমি বলেছিলাম যে সারা পশ্চিমবঙ্গে হাজার হাজার ডাক্তাররা রয়েছেন, তারা তো আমাদের সঙ্গেই থাকেন, আমাদের একটা বিরাট ফোর্স। সবাই তো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে পাস করেনি। এমন তো নয় যে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের মধ্যে ভাগ করা একটা চক্রান্ত চলছে। সুতরাং এই সমস্ত ব্যাপারগুলোর মধ্যে আমার কিছু বলার নেই। এর সঙ্গে আমরা মানে অ্যাটলিস্ট আমি কোনোভাবেই জড়িত নই। পরীক্ষা সিস্টেম বলুন, ট্রান্সফার সিস্টেম বলুন, তার জন্য নির্দিষ্ট একটা জায়গা আছে, সেখান থেকেই সব হয়। এগুলো আমার জানা নেই। ডক্টর রায়, ডক্টর দাস মানে শ্যামাবাবুর সঙ্গে আপনার কি সম্পর্ক? ডক্টর এসপি দাস হচ্ছেন আমার কলেজের আমার সিনিয়র। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনই শ্যামাদার সঙ্গে, তখন তো 50 জনের আমাদের ব্যাচ হতো, খুব অল্প। তার জন্য কি পার্সোনাল টাচ খুব ভালো থাকতো আমাদের। তো শ্যামাদা গিটার বাজাতো, আমরা শ্যামাদার ঘরে যেতাম বা শ্যামাদা আমাদের ঘরে আসতো, গিটার বাজান। তখন একটা অন্যরকম সম্পর্ক থাকতো ওই সময়তে। এটা এখন 200 জন 250 জনের ব্যাচ, তো এখন সেটা অতটা সম্ভব হয়তো হয় না। তো এই হিসেবে আমাদের কলেজের সিনিয়র দাদা, মানে আমরা একসঙ্গেও নস্টালজিয়াতে একসঙ্গে সময় কাটাই। এই ন্যাচারালি ডক্টর এসপি দাসের সঙ্গে বা আরো অনেকের সঙ্গে ওই ব্যাচগুলোনের আমার সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক। ডক্টর এসপি দাস বোধহয় কোনোদিন সরকারি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ছিলেন না, তাই কি? এই তা বলতে পারবো না, আমার ঠিক মনে নেই, মানে জানা নেই অ্যাকচুয়ালি যে মানে সার্ভিসের সঙ্গে যুক্ত ছিলেন কিনা, এটা আমার জানা নেই প্র্যাকটিক্যালি। আপনারা এত ঘনিষ্ঠ নস্টালজিয়া হয়ে যান, নস্টালজিক হয়ে যান, তা ডক্টর দাস সরকারি পরিষেবার সঙ্গে যুক্ত ছিলেন কি ছিলেন না সেটা জানেন না? এই কারণে কি হয় বলুন তো, চিকিৎসকদের না একটা সময় পাস করার পরে একটা সময়তে প্রচুর স্ট্রাগল করতে হয় স্ট্যান্ড করার জন্য। তখন না আগে পেছনে কিছু কারোর সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হয় না। সেই সময়তে ডক্টর দাস সার্ভিসে ছিলেন কিনা আমার জানা নেই, না জেনে তো বলা ঠিক নয়, সেই জন্য বলতে চাইছি। আপনি তো বোধহয় ছাত্র রাজনীতি করতেন, সম্ভবত ছাত্র পরিষদ। ডক্টর দাসও কি রাজনীতি করতেন? ডক্টর দাস ঠিক সেই অর্থে আমি দেখিনি কখনো, কিন্তু আমাদের তখন কলেজে যেটা হতো সেটা প্র্যাকটিক্যালি কোনো পলিটিক্স ব্যাপার, ওই যে বললাম আপনাকে যে ওখানে সমস্ত পার্সোনাল রিলেশনে সবকিছু হতো। আমরা সব একসঙ্গেই থাকতাম, একসঙ্গে কথাবার্তা বলতাম। শ্যামাদা মূলত গিটার বাজাতেন খুব, এটা আমার খুব ভালো ছোটবেলার মনে আছে আর কি। আচ্ছা
আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু আপনি ছাত্র পরিষদ করতেন? হ্যাঁ, আমি ছাত্র পরিষদ করতাম। পরবর্তীকালে কি অ্যাক্টিভ পলিটিক্স করেছেন ডক্টর রায়? না, না, না। আর কলেজ ছাত্র লাইফে লোকে যা কলেজ করে। মানে ডাক্তারি ডাক্তারি করতে গিয়ে যেটুকু করতে হয়, ভালো কাজের সঙ্গে যুক্ত থাকা, সে কলেজ লাইফ থেকেও। হ্যাঁ, পরবর্তীকালে যখন আমি জলপাইগুড়িতে আসি, এখানেও যেমন আমি বেসিক্যালি আই সার্জন। জানি। বিভিন্ন হ্যাঁ, মানে ধরুন ওদিকে ফাঁসি দেওয়া থেকে শুরু করে মাথা ভাঙা পর্যন্ত যে দীর্ঘ যে বর্ডার এরিয়া রয়েছে, বিএসএফ এর সাথে আমি ওখানে যেতাম, ক্যাম্প করতাম, আমার নিজের পকেট থেকে পয়সা খরচ করে সব মানে ওষুধপত্র দিতাম, চশমা দিতাম, ফিরে নিয়ে এসে হসপিটালে অপারেশন করতাম। এটা আমার একটা সোশ্যাল নেট, মানে কাজ করার একটা প্রবণতা থাকে। আমি এই সমস্ত নিয়েই থাকতে ভালোবাসি। আপনি বোধহয় কোভিড এর সময় নর্থ বেঙ্গলের কোঅর্ডিনেটর ছিলেন। না, কোভিড এর সময় আমি অফিসার অন স্পেশাল ডিউটি ছিলাম, ওএসডি ছিলেন, হ্যাঁ। ওএসডি ছিলাম। সেই সময়তে তো সারা আমি নর্থ বেঙ্গলের কথা বলতে পারি, তো রাস্তাঘাটে তো কোনো লোক থাকতো না। তখন আমি সারা নর্থ বেঙ্গল বিভিন্ন জায়গাতে সেট আপ তৈরি করা, প্রত্যেককে নিয়ে এসে কোঅর্ডিনেট করা, তোমরা এসো, কাজ করো, মানুষের পাশে দাঁড়াও, এই জিনিসটা আমি খুব ভালো করে কোঅর্ডিনেট করতাম। সে এমনও গেছে যে সন্ধ্যেবেলা রাত্রি হয়ে গেছে, রাত্রি 9টা বাজে, একটা হেলথ সেন্টার বন্ধ হয়ে গেছে, সেখানে গিয়ে স্টাফ ডেকে যে তোমরা হাসপাতালটা খোলো, নাহলে গরিব মানুষ কোথায় যাবে। মানে এইভাবে সেই চাঁচলেও গেছি, মানে উত্তরবঙ্গ সেই আপনি যদি বলেন পাহাড়ের প্রত্যন্ত হেলথ সেন্টার গুলো পর্যন্ত আমি গিয়েছি, স্টাফ ডেকে সবাইকে একটা মানে কাজের মধ্যে নিয়ে আসার জন্য, বুস্ট আপ করা, মোটিভেট করা। মোটিভেট করা। আমি প্রচুর খেটেছি সে সময়। আমি নিজের জীবনের কথা ভাবিনি, আমার নিজের ডায়াবেটিস, হাইপারটেনশন আছে, তা সত্ত্বেও আমি এগুলো কখনো ভাবিনি। আমার মনে হয়নি কখনো যে আমি অসুস্থ হয়ে পড়তে পারি, কিন্তু আমি মানুষের জন্য নিজেকে মানে ইয়ে করেছিলাম। আপনার কি মনে হচ্ছে না যে আপনারা এখন একটা চক্রান্তের শিকার হচ্ছেন? 100% আমার তো তাই মনে হয়। এই চক্রান্তের পিছনে কারা? দেখুন, চক্রান্তের পেছনে যদি চিকিৎসকদের কথা বলতে চান, আমি মানুষের কথা বলতে চাইছি না, রাজনীতির কথা বলতে চাইছি না। 2022 সালে যখন আমরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে জিতি, আপনি জানেন যে WBMC একটা ইলেকশন হয়েছিল, প্রায় 70-72 হাজার চিকিৎসকদের একটা জায়গা, যেখানে প্রত্যেককে ওখান থেকে আপনার ইয়ে নিতে হয়, কাউন্সিলের রেজিস্ট্রেশন নিতে হয়, নাহলে কাজ করা যায় না। তো সেই সময়তে আমাদেরকে হারানোর জন্য বিরোধী পক্ষ তো ছিল, আরো কিছু পক্ষ ছিল যারা আমাদেরকে হারানোর জন্য উঠে পড়ে লেগেছিল। কিন্তু আলটিমেটলি সারা পশ্চিমবাংলা আমি ঘুরেছিলাম সেই সময়তে, চিকিৎসকদের কাছে ভোট চেয়েছিলাম। সেই সময়তে যে তাদেরকে যে হারানো মানে তারা যে হেরে গেছিল, সেই হারটা তারা কিছুতেই মানতে পারছে না মন থেকে। এরা কারা? এর মধ্যে কি শান্তনু সেনের গোষ্ঠী আছে? সবাই আছে, সবাই আছে। আপনি দেখুন খেয়াল করে, যারা দাঁড়িয়েছিল তাদেরকে কারা মদত দিয়েছে, সবই তো জানি এগুলো, না নাম নাই বা করলাম। একটা কি হয়েছে বলতে, একটা অল্টারনেট, মানে আমাদের চিকিৎসকদের মধ্যে একটা খুব বড় ফোর্স উঠে, যেটা আমরা ভালো কাজ যারা করতে চাইছি বিভিন্ন জায়গাতে। আমি আপনাকে বললাম যে আমরা কোভিড এর সময় প্লাস আমরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলটাকে মানুষের কাছে, ডাক্তারদের কাছে নিয়ে যাচ্ছি যে তোমাদের কি করণীয়, তোমরা কি করবে না, এই যে সেন্সিটাইজেশন চলছে আমাদের। তো এই কাজগুলো তো কেউ আজ পর্যন্ত করেনি। আপনি যদি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল অফিসে গিয়ে যান, দেখবেন সেখানে একটা ভদ্রস্থ জায়গা করা হয়েছে, মানে টোটাল ব্যাপারটাই একটা চোখের সামনে দেখা যাচ্ছে, ভিজুয়ালাইজ। আমরা যেমন WBMC তে ডিসেন্ট্রালাইজ করেছি, নর্থ বেঙ্গলে আমরা একটা অফিস করেছি, মানুষ এদিককার মানুষজন যদি কিছু কমপ্লেন করে তাই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ অফিসে গিয়ে যোগাযোগ করতে পারবে। কিন্তু ডক্টর রায়, হ্যাঁ, যা রটে তা কিছুটা বটে, বাংলায় তো প্রবাদ আছে। আপনি, ডক্টর SP দাস, এরাই কিন্তু স্বাস্থ্য মন্ত্রকটা চালান। এটা কিন্তু শুধু বিরোধীদের অভিযোগ বলবেন না ডক্টর রায়, আপনাদের ফ্র্যাটার্নিটির অনেকেই বলছেন। আমি তো সেটাই বলছি আপনাকে, যে আমাদের ফ্র্যাটার্নিটি, আমি বিরোধী পক্ষের কথা বলছি না, আমি রাজনীতির সঙ্গে যেতে চাইছি না। আমাদের বিরোধী চিকিৎসকদের বিরোধী পক্ষ তো বলবেই, কারণ তারা তো পরাজিত, তো হেরে গেছে তো, না হেরে যাওয়ার পরে তো অনেক কিছু কথা বলতে পারবে না। আপনি দেখবেন যে সমস্ত মুখগুলো দেখতে পাচ্ছি, তারা কি নিজেদের কাজটা ঠিক মতো করছে? আপনি বলুন তো, বাঁকুড়াতে একজন চিকিৎসক সার্জন আছেন, আমি মার্চ মাসে পরিসংখ্যান দিয়ে বলতে পারি তিনি সারা মার্চ মাসে 6 ঘন্টা 36 মিনিট ওখানে গিয়েছিলেন, কাজ করেছেন, মানে দেখা যাচ্ছে তার বায়োমেট্রিক স্টাডিতে 6 ঘন্টা 36 মিনিট, নাম করছি না। তারা গিয়ে আপনাদের মানে বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন জায়গাতে বড় বড় বক্তব্য রাখছে। আগে নিজের কাজটা করে নিজেকে শুদ্ধ রাখুক। সন্দীপ ঘোষের প্রতি আপনার এই অপত্য স্নেহের কারণ কি?
ডক্টর দেখুন, রায়? এরকম না, অপ্রত্যাশিত আপনারা বলতেই পারেন, কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু ব্যাপারটা সেরকম নয়। আমি WBMC কাজের জন্য বিভিন্ন কলেজে যাই, বিভিন্ন কলেজের প্রিন্সিপাল, MSCP বা ফ্যাকাল্টিদের সঙ্গে বসি, ছাত্রদের সঙ্গে বসি, জুনিয়র ডাক্তারদের সঙ্গে বসি, বিভিন্ন জেলাতেই যাই। প্রত্যেকের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, আপনি খবর নিয়ে দেখবেন। প্রত্যেকের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, আলাদা করে কিছু নেই। সন্দীপের সঙ্গে কি একটু বিশেষ সম্পর্ক? একদম বলছি তো আপনাকে, যে আপনার সঙ্গে যেরকম যদি সম্পর্ক থাকে, চলতে থাকে, দেখবেন আপনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আপনি কখনোই আমার নামে খারাপ কথা বলতে পারবেন না, যে ডক্টর সুশান্ত রায় খুব খারাপ ব্যবহার করে বা কিছু, এটা কখনই নয়। আমার নেচারটাই তা নয়। এত বয়সে কি আপনার মনে হয় যে এরকম কেউ করে? না, আমার দেখুন যে প্রশ্নগুলো এখন রিটায়ার্ড লাইফ বলছি আপনাকে, একটা রিটায়ার্ড লাইফ, একটা ভালো লাইফ লিড করা, ফ্যামিলিকে কোনোদিন সময় দিতে পারিনি, সময় দেবো, আর সঙ্গে আমার প্রফেশনে কিছু ভালো কাজ করবো, এই তো হচ্ছে উদ্দেশ্য এখন, না? কিন্তু আপনি তো একটা জিনিস, আমার সহনাগরিক হিসাবে, তো ধরুন আপনি ডাক্তার ফ্র্যাটার্নিটির সঙ্গে যুক্ত নয়, আমার মতো অন্য কোনো পেশায় আছেন, আপনার যা প্রকাশিত হচ্ছে, যা শুনছেন, তাতে তো আপনার এই ধারণাটা হতে বাধ্য ডক্টর রায় যে সন্দীপ ঘোষ অত্যন্ত প্রভাবশালী, তাকে বদলি করার পরে ঘরের তালা চাবি দিয়ে চলে যায়, আবার নিজে ফিরে আসে, আর একজন আসলে সে ঢুকতে পারে না। এই এটা না, এগুলো কি আমার উত্তর দেওয়ার জায়গা বলুন তো? এগুলো স্বাস্থ্য ভবন জানবে, হেলথ সেক্রেটারি জানবেন। হেলথ সেক্রেটারিকেই তো এই জায়গাগুলোকে উত্তর দিতে হবে, না? কারণ উনি তো অল ইন অল, তাই না? দেখুন, আমরা আমরা একটাই জিনিস চাই একজন নাগরিক হিসেবে, যেটার খুব দ্রুত তদন্ত হোক, সঠিক তদন্ত হোক, আর দোষীর শাস্তি হোক, এবং যত তাড়াতাড়ি সম্ভব। একটাই তো চাওয়া, আর তো কিছু নেই, এর মধ্যে কোনো রাজনীতি নেই, পলিটিক্স নেই, কিচ্ছু না। আপনি হেলথ সেক্রেটারি আর স্বাস্থ্য ভবনের কর্তাদের কথা বললেন, ওনারা সব ভক্ত রামপ্রসাদ, আপনারা হচ্ছেন ইচ্ছাময়ী তারা, যেমন চালাও তেমনি চলি। না, না, এরকম কোনো ব্যাপার নেই, এরকম কোনো ব্যাপার নেই। যার যার দায়িত্ব, তারা সেই দায়িত্বটাই পালন করে। তাহলে এটা কি শুধুমাত্র নির্বাচনে হেরে যাওয়া ডাক্তারদের চক্রান্ত? তারাই এই উত্তরবঙ্গ লবি নামক একটা ধারণা সৃষ্টি করেছে? এই দুটো পোর্শন আছে। একটা হচ্ছে যে একজন নাগরিকদের, যেটা দ্যাট ইজ এ ডিফারেন্ট ফ্যাক্টর। আর একটা যেটা, সেটা হচ্ছে যে এই যে চিকিৎসকরা যেটা বলছেন আপনি, আপনাদের ফ্যাটার্নিটির লোকরা, সেটা হচ্ছে আলাদা ফ্যাক্টর। মানুষ কি বলছে আমি সেই জায়গায় যাচ্ছি না। চিকিৎসক যেটা বলছে, দ্যাট ইজ অনলি বিকজ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে হেরে যাওয়া, এক নম্বর। আগামীতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনে ইলেকশন আছে, সেখানে যাতে আমাদেরকে ভয় দেখিয়ে যাতে আমরা ইলেকশনে অংশগ্রহণ না করি। তো পরিষ্কার বোঝাই যায়, আমাদের তো বুদ্ধিশুদ্ধি হয়েছে, না? এত বয়স হয়েছে। ডক্টর দাস, উনি মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ, আড়ালে থেকে মেঘনাদের মতো পুরো এটা আমি বলতে পারবো না, কারণ আমি কোনোদিনই ডক্টর দাসের সঙ্গে কারোর মুখ্যমন্ত্রী কোনো কথাবার্তা, যোগাযোগ আমি কখন থাকি জানিও না, সেটা আমি কি করে বলি বলুন তো? এখন কি ডক্টর রায়, আপনি তো বেশিরভাগই নর্থ বেঙ্গলে থাকেন, উনি থাকেন কলকাতায়, তা সবসময় সাক্ষাৎ তো হয় না, কিন্তু ফোন আছে, অনেক রকম মাধ্যম আছে, যোগাযোগ তো থাকতেই পারে ডক্টর দাসের সঙ্গে মুখ্যমন্ত্রী, তাতে দোষের কিছু নেই। না, কিন্তু আমি তা জানি না, আমি সেটা কাউকে বলবো? ডক্টর দাসের সঙ্গে মুখ্যমন্ত্রীর যোগাযোগ আছে কি নেই, সেটা আমার পক্ষে কি বলা সম্ভব? কারণ আমি তো কখনো দেখিনি দুজনকে একসাথে। কিন্তু আপনি ডক্টর দাসের বিশ্বস্ততম সঙ্গী। হ্যালো, আপনি ডক্টর দাসের বিশ্বস্ততম সঙ্গী ডক্টর রায়। দেখুন, আমি আপনাকে বললাম, আমি আপনাকে একটাই কথা বললাম, যে আমাদের কলেজের জুনিয়র সিনিয়রদের মধ্যে খুব ভালো সম্পর্ক তখন ছিল। আমরা এখনো নস্টালজিয়াতে, ডক্টর দাস আসেন কলেজে, বা যখন সাউথ বেঙ্গল চ্যাপ্টার হয় তখন আমিও যাই, ওখানে দেখা সাক্ষাৎ হয়। সবার সঙ্গে আমার সম্পর্ক আছে, আপনি দেখবেন খেয়াল করে। সে একটা প্রজন্ম আছে, একটা প্রজন্মে যখন আমি যখন লড়াই করছি, আপনি বললাম যখন লড়াই মধ্যে, তখন আমি অনেকের সঙ্গে আমার যোগাযোগ ছিল না। ঠিক, পরে আবার সেটা রিএস্টাবলিশ হয়েছে। কিন্তু আমরা যারা পুরনো, হ্যাঁ, আমি তো ধরুন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের 7th ব্যাচ। ওকে। তো সেই সময়, ওই সময়তে আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা খুব ভালো রিলেশন থাকতো। ওকে। এই আরজি করের ঘটনার পরে কি ডক্টর দাসের সঙ্গে আপনার কোনো কথা হয়েছে? দেখা হয়নি কখনোই। দূরভাষে? দু একবার কথাবার্তা হয়েছে, এই পর্যন্ত। আপনি এই বিষয়ে কথা হয়নি, বেড়াতে যাওয়া নিয়ে কথা হচ্ছিল। আচ্ছা,
আপনি কি সেদিনকে আরজি করে গিয়েছিলেন? যদি হ্যাঁ, গিয়ে থাকেন, কেন গিয়েছিলেন, কটায় গিয়েছিলেন? আমাদের ওই বলি না যে মেডিকেল কাউন্সিলে হুম। যে মিটিং গুলো হয় সেই মিটিং এ আমাদের প্রত্যেক মাসে হয়। হুম। তো সেই সময়তেই ওই 9 তারিখে ওরকম একটা খবর আসে মিটিং চলাকালীন, এবং সেখান থেকে একটা সিদ্ধান্ত হয় যে মেডিকেল কাউন্সিল থেকে একটা টিম, হ্যাঁ, সেই আরজি করে যাবে, অথরিটির সঙ্গে কথা বলবে এবং অথরিটিকে সঠিক তদন্ত, দোষী শাস্তির জন্য আবেদন করবে, যত তাড়াতাড়ি সম্ভব সেটা করতে হবে। আমরা ওখানে মোটামুটি 4টে সোয়া 4টের মধ্যে পৌঁছে গেছিলাম বিকেলবেলা। আর 5:45 এরকম সময়তে 6টা নাগাদ ধরুন আরজি কর থেকে বেরিয়ে এসেছিলাম। আপনারা কখন খবরটা পান? মিটিং চলাকালীন। মিটিংটা আমাদের 12টা থেকে 3টে পর্যন্ত সাধারণত হয়। হুম। আচ্ছা, এটা কি সন্দীপ বাবুই দিয়েছিলেন আপনাদের না, খবর? না, না, না। কোন একটা জায়গা থেকে কাউন্সিলে খবর এসেছিল। আচ্ছা, আচ্ছা। কিন্তু ডক্টর রায়, মানে দেখুন, এই প্রশ্নটার উত্তর আমি আপনার কাছে খুব ক্যান্ডিড আনসার আশা করব। হুম। সন্দীপ ঘোষ, যাকে অনেকেই বলছেন যে ওর ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিল হওয়া উচিত, স্ট্রিনজেন্ট শাস্তি হওয়া উচিত, কারণ এই অভাগিনী হুইসেল ব্লোয়ার হয়েছিল, আরজি করের নানাবিধ দুর্নীতির পর্দা ফাঁস করতে চেয়েছিল, সেই জন্য অকালে মেয়েটিকে চলে যেতে হলো। এবং সন্দীপ ঘোষ খুব গুণধর, কেউ কেউ তাকে বলছেন, কোট আনকোট বলছি, সত্যেন্দ্র মজুমদারের একটা এডিটোরিয়াল ছিল, মাতৃজঠরের লজ্জা, লজ্জাও ইয়াদের দেখিয়া লজ্জায় সরে দাঁড়ায়। তো এইভাবে সন্দীপ ঘোষকে মানুষ এখন বলছে, এবং আপনি তার পৃষ্ঠপোষক বলে একটা ধারণা হচ্ছে। কিভাবে এটাকে দেখেন? না, না, এগুলো তো পুরোটাই সাবজুডিস ব্যাপার। আপনারা জানেন সুপ্রিম কোর্টে কেস চলছে, সিবিআই কে দিয়েছে। তো সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট সেটা আসুক না। এখন কি করে বলবো এগুলো? সাবজুডিস কেস নিয়ে খুব বেশি কি বলার জায়গা থাকে? আপনার কি মনে হয়? অভিক দেখে আপনি চেনেন? হ্যাঁ, চিনি। আমার কলেজ জুনিয়র। সে এখন স্বাস্থ্যক্ষেত্রে বড় দাদা হয়ে গেছে। এটা বলতে পারবো না। এগুলো তো খুব কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা। কেউ বলবে দাদা, কেউ বলবে যে দাদা নয়। কেউ বলবে দাদা, কেউ বলবে শত্রু। এই সমস্ত কথাবার্তা কি বলবো কিন্তু। অভিকও কি সেদিনকে গিয়েছিলেন ওখানে? হ্যাঁ, গিয়েছিল। হুম। ওই টিমে বললাম যে আপনাকে, মেডিকেল কাউন্সিল টিম থেকে গিয়েছিল। আচ্ছা, এক ডাক্তার আছে বিরূপাক্ষ। ওরা যে ইলেকটিভ, ডক্টর অভিক দে তো ইলেক্টেড মেম্বার তো। হুম হুম হুম। ছিল ওখানে। হ্যাঁ, ইলেক্টেড মেম্বার। হুম। বিরূপাক্ষকে কি আপনি চেনেন ডক্টর রায়? হ্যাঁ, চিনি, চিনি। সে কিন্তু এক অধ্যক্ষ মহিলা, তাকে যা নয় তাই ভাষায় গালাগাল এই দিয়েছে। আমি জানি না, আমি জানি না কিন্তু। জানি না। এই কথাটা কতটা সত্যি মিথ্যে আমি বলতে পারবো না, কারণ হুম। এসব খবর আমি রাখি না আরকি। এই যে মুস্তাফিজুর, সে 3 বছর আগে পাশ করে গেছে, মেদিনীপুরে তার দাপট চলে। মুস্তাফিজুরের কথা ওই যে বলছি আপনাকে, মুস্তাফিজুরের কথা আমি জানি না। এই দাপট চলছে, এই পেন্সিলভাগ, এগুলো তো সবই তো ওই একটা জায়গা থেকেই আসছে, যেটা বললাম, যেটা বললেন আপনি যে না না, ওখানে আমাদের ফ্যাটনেস। ছাত্রছাত্রীরা সংবাদ মাধ্যমকে অভিযোগ করেছে যে আইটেম সং চালিয়ে নাচতে না, বলতো। আমি জানি না। এ ব্যাপারে এবং আমার কোনো অভিযোগ মতামত করেছে। নেই, কারণ আমি জানি না যে এটার সাথে কি করে বলবো। আচ্ছা, তাহলে কি মনে হচ্ছে যে এই খুন কি একজনের পক্ষে সম্ভব, এটা নাকি বলতে পারবো না। এগুলো তো সম্পূর্ণ ফরেনসিকের ব্যাপার। সিবিআই দেখছেন। হ্যাঁ, সবকিছু তো সাব জুডিস হয়ে আছে। এইসব ব্যাপারের মধ্যে আমরা কি করে কথা বলি, তাই না? আমার শেষ প্রশ্ন, আর প্রশ্ন বাড়াবো না ডক্টর রায়, সেটা হচ্ছে, দেখুন, আপনাদের সম্পর্কে জনমানসে ধারণাটা খারাপ হলো তো, যে হুম, আপনারা ঢাকা দিতে চাইছেন, হুম। আপনারা দুর্নীতিকে সমর্থন করছেন, এবং একটা লবির মাথা হিসাবে আপনারা যে কাজটা করছেন, সেই কাজটার ফলে পরীক্ষা না দিয়ে ডাক্তারি হয়ে যাচ্ছে, টাকার বিনিময়ে অনার্স পাচ্ছে, চ্যাট জিপিটি খুলে পরীক্ষা দিচ্ছে। এ তো মানবতার বিরুদ্ধে অপরাধ ডক্টর রায়। এগুলো এটা তো যদি আপনাদের এগুলো না তো আপনি লাগে, বলছেন, তাহলে কি করে হবে? এগুলো তো আপনি বলছেন সব প্রচার বা অপপ্রচার। এগুলো নাকি কোনো উত্তর হয়? আমি যদি আজকে বলি, ফর এক্সাম্পল, কারুর নামে যে সে একজন মহিলাকে ধর্ষণ করেছে, সে একজন খারাপ কাজ করেছে, আমি অভিযোগ করলাম। তো অভিযোগ মানে কি সেটা সত্যি হয়? হয় না। আর পরীক্ষার ব্যাপার, সিস্টেম দেখার জন্য ইউনিভার্সিটি আছে, ট্রান্সফার পোস্টিং দেখার জন্য হেলথ সেক্রেটারি আছেন। তাই দেখে। তার সঙ্গে মানে উত্তরবঙ্গ লবি, উত্তরবঙ্গ লবি বা
তার মাথাতে যারা আছে তারা কি করে দায়ী হয়? এটা কখনো হয় কথা? এগুলো তো টোটালটাই এটা উত্তরবঙ্গ লবি আছে। শুনুন, আমরা যাই হয়ে থাক না, আমরা কিন্তু একটা কথা প্রথম দিন থেকেই বলে আসছি, যে সঠিক তদন্ত হবে এবং দোষীর শাস্তি ইমিডিয়েটলি দিতে হবে। প্রথম দিন থেকেই বলে আসছি, সেটা তো এখনো স্ট্যান্ড করছি। তো আর আশেপাশে যেগুলো আছে সেগুলো তো মানে আপনি নিজেও বুঝতে পারছেন, আপনি একজন সেন্সেবল সিটিজেন হয়ে, আশেপাশে যেগুলো সেগুলো তো সমস্ত লোকে আজে বাজে চর্চা করছে। যেটা ঘটনা মূল জায়গা থেকে সরে গেলে তো হবে না। মূল জায়গাটা হচ্ছে তার রেপ, এবং রেপ হয়েছিল, খুন হয়েছে, বা যাই হোক যেটাই হয়ে থাক তার বিচার চাই। তো মানুষের তো এখন সরিয়ে নিচ্ছে মুখটা, মানে যারা বলছে এই সমস্ত কথাগুলো তারা কি ইন্টেনশনালি সেখান থেকে সরে আসছে? আপনি দেখুন তো, কি ওই যে আরজি করে কি বিচার চাই, 100 বার চাই, সেখান থেকে ডক্টর ফ্যাটার্নিটি কোথায় সরে গেছে দেখুন তো। এখন উত্তরবঙ্গ লবিকে নিয়ে পড়ে আছে। তো এগুলো তো বোঝা যায় তো যে কি হচ্ছে। আপনি কি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিকে সমর্থন করেন? দেখুন, আমি একটা জিনিস সবসময় মনে করি, সেটা হচ্ছে যে কাজ করো, প্রত্যেকেরই অধিকার রয়েছে, কাজ করো, কাজ করে নিয়ে তারপরে তুমি যা খুশি করতে পারো, মানে আন্দোলন করতে পারো, কিন্তু কাজটা গরিব মানুষ, সাধারণ মানুষ যারা চিকিৎসার জন্য আসছে, তাদেরকে তো সাফার করার কোনো জায়গা নেই। ওখানে কিন্তু ডাক্তাররা মানে অপারেশন করে ওটিও কিন্তু সামলাচ্ছেন। হ্যাঁ, করুক না, ভালোই তো, খারাপ কি আছে? সেটাই তো চাইছি। কালকে ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে আমাকে একজন বলছিলেন যে এত ভিড় সামলাতে পারছি না। কি বলবে, উত্তরটা কি হবে? পেশেন্ট আসবে, পেশেন্ট দেখতে হবে, আমাদের তো ধর্মই তাই, কর্মও তাই। ঠিক। তাহলে একটা লাইনে আপনার উত্তরটা চাই। এই যে সিবিআই তদন্ত হচ্ছে, এরপরে আর্থিক দুর্নীতির তদন্তে ইডি ঢুকবে, আপনারা ভয় পাচ্ছেন নাকি? না না, সিবিআই শুনুন, যা যা তদন্ত হচ্ছে সম্পূর্ণ ভাবে তাকে সাপোর্ট করি, এবং তাদের সম্পূর্ণ ভরসা আছে, আস্থা আছে, একদম। এটাই হচ্ছে মানে বটম লাইন যদি বলেন। আর সঙ্গে যেটা থাকছে যে দোষীদের শাস্তি চাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর রায়, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.